সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে ৮ পুরস্কারের ৩টি জিতে নিয়েছে ডিবিসি নিউজ। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। ৩ শতাধিক প্রতিবেদন থেকে বাছাই করে ২৪টি ক্যাটাগরিতে ২৭টি পুরস্কার দেওয়া হয়। এবার টেলিভিশন ক্যাটাগরিতে ৮টি পুরস্কারের মধ্যে 3টি পেয়েছে ডিবিসি নিউজ। অপরাধ ক্যাটাগরিতে বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা এবং শাহ ইমন এই পুরস্কার পান। বার্তাকক্ষে পৌঁছানোর পর সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন ৩ সাংবাদিক। এই অর্জন নতুন মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন ডিবিসি নিউজের সম্পাদক। আর এমন অর্জনে খুশি প্রতিষ্ঠানটির কর্ণধার। ৩ রিপোর্টারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলে দেন উপহার। বললেন, এই অর্জন সমৃদ্ধ করবে ডিবিসি নিউজের আগামীর পথ চলা। ডিবিসিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ডিবিসির মর্যাদা এবং মান এবং জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে এটা মাইল ফলক। তো আশা করি এই যে আমরা অর্জনটা এই দুইটা ক্ষেত্রে, একটা টিআরপি আর একটা হলো রিপোর্টিং, এটা ধরে রাখা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সবার প্রচেষ্টা এটা হয়েছে, এই অর্জনটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি, এটার জন্য আরও আমরা সচেষ্ট হব এবং আরও সুদীর্ঘ কাজ করব। আশা করি আগামীতে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব এবং এই মাস থেকে আমরা একটা পুরস্কার দেব সেরা রিপোর্টারদেরকে। এটা সবাই এখন প্রতিযোগিতামূলক কাজ করবেন। ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা এবং শাহ ইমন ৩ জনই আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আপনাদের ৩ জনকে অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন। আলাদা করে ৩ জনকে জানালাম। কিন্তু আমি একটু ওই জায়গাটায় যাই যে এই যে একই হাউসে থেকে ৩ জন মানুষ ৮টা ক্যাটাগরি থেকে বেস্ট পুরস্কার পেয়ে গেলেন, আপনারা কেমন লাগছে? শাহ ইমন, ছোট ছোট করে ৩ জনের কাছে, তারপর অন্য জায়গায় যাই। পুরস্কার পাওয়ার অনুভূতি তো অবশ্যই ভালো। এতে করে আমার কাজের যেমন উৎসাহ তৈরি হবে এবং পরবর্তীতে আরও ভালো কাজ করার জন্য নিজের ভিতর থেকে একটা উৎসাহ এবং তাগিদ অনুভব করব। তবে আমি একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বিশেষ করে আমাদের সম্পাদক থেকে শুরু করে আমাদের নিউজ এডিটর এবং আমাদের যে পুরো টিমের এই কৃতিত্ব, এবং আমি মনে করি যে আমি এই কাজটা তো একা করিনি, এই কাজটা আমার পুরো টিমটা এবং ডিবিসি নিউজের যে নিউজ টিমের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি, ভিডিও এডিটর থেকে শুরু করে ক্যামেরা পার্সন থেকে শুরু করে একদম নিউজ এডিটর এবং সম্পাদকের সার্বক্ষণিক তদারকি, এই বিষয়টা আমার ভিতরে উৎসাহ তৈরি করেছে এবং ভবিষ্যতে আমি পরবর্তীতে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত হচ্ছেন। ইউসুফ রানা, যে আমার যে প্রতিবেদন সেটি হচ্ছে সীসা দূষণ নিয়ে, এবং এই প্রতিবেদনটা করতে গিয়ে আমার ফিল্ড লেভেলেও নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। এবং আমরা নারায়ণগঞ্জে একটি সীসা কারখানায় গিয়েছিলাম, সেখানে এই সীসা দূষণটা হয় এবং আলটিমেটলি আমরা ফাইনালি ভিতরে যেতে পারিনি এবং ওইখানে তাদের লোকাল মানুষদের বাধার সম্মুখীন হয়েছে এবং তারা সরাসরি অর্থের যে প্রলোভন, মানে তখন একটু শীতকাল ছিল, আমার ব্লেজার পরা ছিল আমার যতটুকু মনে পড়ে, তো ব্লেজারের পকেটে এরকম করে এক পর্যায়ে মানে টাকা গুঁজে দেওয়ার চেষ্টাও হয়েছে। তো আমাদের সাথে ভিডিওগ্রাফার যিনি ছিলেন তিনি ওইখানকার স্থানীয়, ফলে ওনার খুব ভালো সাপোর্ট পেয়েছিলাম তখন, যে এই ধরনের কোনো প্রলোভনেও আমরা রাজি না এবং আমরা প্রতিবেদন করবই, এরকমটাই কিন্তু আমরা ওই জায়গা থেকে বলে এসেছিলাম। আর ইমন ভাই যেমনটি বলছিলেন যে অফিসের পক্ষ থেকেও কিন্তু এই যে সহযোগিতা, সব ধরনের প্রলোভনের ঊর্ধ্বে গিয়ে যে রিপোর্টটি প্রচার হওয়ার যে বিষয়টা, সেটি কিন্তু ছিল। না হলে কিন্তু এই ধরনের প্রতিবেদন করাটা আসলে খুবই টাফ, কারণ ফিল্ড লেভেলে একটা বড় ধরনের সমস্যা আছে। সেটা আবার কিন্তু প্রথমে যদি রিপোর্টারকে কনভিন্স করতে না পারে, তাহলে নিশ্চয়ই মানে হাই অফিসিয়াল যারা অফিসে আছেন তাদের পর্যন্ত আসে, সেই জায়গা থেকেও যদি কনভিন্স হয়ে যেত তাহলে নিশ্চয়ই রিপোর্টটি প্রচার হতে পারতো না। এবং আমরা আজকেও আমাদেরকে পুরস্কার পাওয়ার পর যেমনটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হলো যে আপনারা রিপোর্টিং করেন এবং এই রিপোর্টিংয়ের যে জায়গাটা সেটি আসলে সাহসিকতা নিয়েই করতে হবে এবং বাধা বিপত্তি আসবে, সেই জায়গায় অফিসের যে ধরনের সহযোগিতা দরকার তারা সব ধরনের সহযোগিতা করবে, এটিও কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। একদম পরিষ্কার। রাজীব ঘোষের কাছে, রাজীব ঘোষের সঙ্গে তো পাশাপাশি প্রতিদিনই প্রায় কথা হয়, বিভিন্ন ধরনের থ্রেট, অফার, এগুলো তো নানাভাবে আসে। সেটাকে ছাপিয়ে অনেক সময় মনে হয় না যে যদি আমি এত বড় রিপোর্টটা করি, তার বিরুদ্ধে রিপোর্টটা করে আমার প্রতিষ্ঠান হয়তো আটকে দেবে, এরকম কখনো মনে হয়েছে কি আপনার? এখন পর্যন্ত মানে আমার গত 10 বছরের এই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা এরকম হয়নি। হ্যাঁ, মানে প্রথমে কিছু প্রতিবন্ধকতা পেয়েছিলাম, সেক্ষেত্রে মাঠের অফিসের তেমন কিছু হয়নি। মানে অফিসের একটা লেভেল পর্যন্ত হয়তো পরিচিত থাকে, বলা হয় যে ভাই এই করেন না থাক, মানে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যেই বিষয়টা আমাদের ম্যানেজমেন্ট লেভেল
আমাদের নিউজ ম্যানেজমেন্ট লেভেল এবং টোটাল প্রতিষ্ঠানের যে মূল মানে এটা খুবই পজিটিভ কাজের ক্ষেত্রে। আর আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, আমি আসলে এটা একটু বলতে চাই যে 300টা রিপোর্ট জমা পড়েছে। আপনি প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা লুকিয়ে আছে। তুমুল প্রতিযোগিতা হয়েছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে ডিবিসি এখন পর্যন্ত মানে সেরা জায়গায় রয়েছে এই বছর আমি যদি বলি, এবং এটা খুবই প্রেস্টিজিয়াস পুরস্কার বলা হয় রিপোর্টারদের। আপনি জানেন যে বাংলাদেশের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন এটা, এবং আজকে সব জায়গায় কিন্তু আলোচনা হয়েছে ডিবিসির বিষয়টা, যে একটি প্রতিষ্ঠানে 3 জন পুরস্কার পেয়েছে, এরকম কি কখনো এরকম হয়নি, এবারই প্রথম। 2টা পেয়েছে, এবারও 2টার ঘটনা ঘটেছে, কিন্তু 3টা পুরস্কার একটা প্রতিষ্ঠানে, এটা খুবই প্রতিষ্ঠানের একজন মানুষ হিসাবে আমার কাছে মানে খুবই ভালো লাগছে। দ্বিতীয়ত হচ্ছে আমি এই প্রতিষ্ঠানে শুরু থেকেই আছি, এবং মানে আমাদের যে বর্তমান কাঠামো, নিউজ রিলেটেড যে কাঠামো, আমি মনে করি যে অন্যান্য প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। আপনি তো একটা টিমও লিড করেন এই জায়গাটায়, সেখানে কাজ করার যে প্রতিবন্ধকতাগুলো আসে বিভিন্ন সময়, সেখান থেকে পাশে মাঝে মাঝে মনে হয় না যে না, এত ভয় পেয়ে কাজ করার কি দরকার, একটু কম্প্রোমাইজ করে ফেলি, এরকম কখনো মনে হয় সাংবাদিক হিসেবে? কারণ চারিদিকে না নানা ধরনের অভিযোগ, নানা ধরনের সাংবাদিকদের কি নানা ধরনের গোয়েবলসের থিওরি চলে, সেই জায়গাটায় মনে হয় যে সেই জায়গাটাতে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন, এটাও আমি জানতে চাই। মানে এই ঘটনাতে টাকার অফার ছিল, টাকার অফারটা অনেক পরে এসছে, তার আগে অফিসিয়ালি চিঠি পাঠানো হয়েছে নকল করে, যে তথ্য মন্ত্রণালয়ে অনুলিপি দেওয়া হয়েছে, আদালতে অনুলিপি দেওয়া হয়েছে, প্রেস কাউন্সিলে অনুলিপি দেওয়া হয়েছে, আমাদের HR পর্যন্ত এই চিঠি গেছে, এবং আমাদের যে মূল মালিকানা ব্যক্তি, আমাদের ব্যবস্থাপনা পরিচালক, তার কাছেও চিঠি গেছে। চিঠিটার ভাষাই এরকম, আমার কাছে একরকম দিয়েছে যে আমি অন্যায় কাজ করছি, আরও বিবেচনা করার জন্য, আর আমার HR-এর কাছে গেছে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি যে ট্র্যাকে আছি এই ট্র্যাকটা ঠিক না, যে ভদ্রলোকের নামে মানে যেই ভদ্রলোকের বিপক্ষে পুরো নিউজটা যাচ্ছে, এই নিউজটা ঠিক হচ্ছে না। আপনি জেনে মানে আশ্চর্য হবেন, মানে এইরকম মানুষ আমরা কাজ করতে গিয়ে দেখেছি সমাজে প্রত্যেকটা জায়গায় আছে। ওনার কাজই হচ্ছে মানুষের বিরুদ্ধে মামলা করে তাদের সাথে একটা নেগোসিয়েশন পর্যায়ে যায়, এবং এর সাথে যুক্ত আছে একটা সিন্ডিকেট। আমরা, আপনি জানেন, নিজে আপনি রানডাউন পরিচালনা করেন, একটা নিউজ রুমের হট চেয়ারে বসে থাকেন। টেলিভিশনের ডিউরেশন একটা ফ্যাক্ট, মানে আমরা চাইলেও ধরেন ডিটেলটা তুলে ধরতে পারি না। এই কাজ করতে যে এই ভদ্রলোকের নামে যে আরও কত মামলা আছে, মানে আমরা ধরেন আমাদের তো নানা রকম সোর্স থাকে, যে একটা NID কার্ড দিয়ে একটু যাচাই করা কয়টা মামলা বের হয়। অসংখ্য মামলা এই ভদ্রলোক করেছে কিছু মানুষের বিরুদ্ধে। সবচেয়ে আশ্চর্য হবেন, জুলাই মার্ডারের ঘটনাতে, জুলাই হত্যাকাণ্ড নিয়ে এই লোক যা ব্যবসা করেছে, মানে আমরা নিজেরা শুনেও বিশ্বাস করতে পারি। প্রত্যেকটা আসামি দেয়, এবং প্রত্যেক আসামির সাথে এক একজন ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করেন যে আপনি 10 লাখ টাকা দিবেন, আপনাকে এই মামলার আসামি থেকে বাদ দেওয়া হবে। উনিই মামলা করেছেন লোক দিয়ে, আবার উনিই হচ্ছে আপনার এই নাম কাটানোর জন্য পরামর্শ দিচ্ছে। এবং আপনি এইটা আমি জানি না যাচাই করার বিষয়টা কি আমাদের প্রশাসনে, যে আপনি জানেন ফৌজদারি কার্যবিধিতে একটি ঘটনাতে একটি মামলাই হবে, হত্যার ঘটনাতে। এখানে 3টি মামলা হয়েছে, একটা মানে আমরাও মানে খেই হারিয়ে ফেলি। সেই নারায়ণগঞ্জের ফতুল্লা, কই যমুনা ফিউচার পার্কের এখানে ভাটারা থানা, আবার যাত্রাবাড়ি থানা। আমাদের আসলে আমরা ফোকাস ঠিক করতে পারছিলাম না, আমরা শুরু করবো করতে। একদম। পরে আমাদের কিছু মানে ইন্টারনাল কিছু সোর্স আছে, ওনারা খুবই সহযোগিতা করেছে, এবং প্রচুর অফার ছিল, প্রচুর, মানে করবেন না দয়া করে। শাইমন, এই জায়গাটায় যে ফলো আপটা, যে আপনারা যে রিপোর্টিংয়ের ভিত্তিতে পুরস্কার পেলেন, এরপরে কিছু হলো কিনা, ঘটনার সঙ্গে প্রশাসন কোনো ব্যবস্থা নিল কিনা, সেগুলোর কোনো খবর কি আছে আপনার কাছে, যেসব রিপোর্ট নিয়ে আপনারা পুরস্কার পেলেন? আমি যে বিষয়টি নিয়ে মূলত কাজ করেছিলাম, যে 26 জন সাব রেজিস্ট্রার, প্রত্যেকেই সাব রেজিস্ট্রার, প্রত্যেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, যাদের বয়স কিনা 2, 3 বা মুক্তিযুদ্ধের সময় 5 বছর বয়স এরকম। মূলত আমি একটি NID কার্ডের সূত্র ধরে একজনের বয়স চেক করতে গিয়ে মূলত আসলে একে একে আমি 26 জনের মানে পেয়ে গেছি। এবং এরপরে আমি সবচেয়ে যে বিষয়টা অসহযোগিতা পেয়েছি, যে আমি যেখানে কাজ করেছি এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জড়িত ছিল,
আইন মন্ত্রণালয় জড়িত ছিল, নিবন্ধন অধিদপ্তর জড়িত ছিল। এরা সবচেয়ে এই সাব রেজিস্ট্রাররা একদিকে আর্থিকভাবেও যেমন ক্ষমতাশালী, প্রভাবশালী এবং সবচেয়ে বিস্ময়কর প্রত্যেকেই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট। এবং কি এমন জাদু আছে এই সাব রেজিস্ট্রার মানে পোস্টের, যে ওই পোস্টেই সবাই যেতে চায়। এবং তারা দীর্ঘ 16 বছর চাকরি করে অলরেডি চাকরি করে ফেলেছে তারা, অনেকে আছে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। কিন্তু যখন আমি প্রশাসনিকভাবে এই বিষয়টা তুলে ধরলাম, আইন উপদেষ্টা থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানগুলোই আমাদের খুবই অসহযোগিতা করে। এর মধ্যে থেকেই কিন্তু আমরা তথ্যগুলি বের করে কাজটা করেছি। কিন্তু তাদের শুধু অসহযোগিতা না, তাদের বাধা এবং নানা রকম প্রভাবও বিস্তার করার চেষ্টা করেছে। আপনি জানেন যে সাব রেজিস্ট্রারও যেমন প্রভাবশালী, মিনিস্ট্রিগুলিও অনেক প্রভাবশালী। তো সেই প্রভাবগুলো আমি দূর করতে পেরেছি একটি কারণে, সেটি হচ্ছে যে আমার অফিস সাপোর্ট দিয়েছে। অফিস বলেছে যে আসলে তুমি তোমার কাজটা করো। তো এই জায়গাটা থেকে আমি যে সাপোর্টটা পেয়েছি, সেই কারণেই কিন্তু আমি কাজটা উঠিয়ে আনতে পেরেছিলাম। আমরা একদম শেষের দিকে, ইউসুফ রানা, আপনার কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা পড়লেন, প্রতিবেদন প্রকাশ করা হলো, ফলো আপ কোনো রকম ব্যবস্থা হয়েছে কিনা এরপরে? আমার প্রতিবেদনটা যেটা ছিল সেটার পিছনেও একটা গল্প আছে, যে এই যে এই তো এত পরিমাণ রাস্তাঘাটের মধ্যে যে অটো রিক্সাগুলো চলে, তাদের যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলোও নিম্নমানের, সহজ কথায়, এবং এটার কিছু টার্ম আছে। তো আমি খুঁজতে গেলাম যে এই ব্যাটারিগুলো আসলে কতদিন চলে এবং এরপরে এটা কোথায় রিসাইকেল হয়। এই বিষয়গুলো খুঁজতে খুঁজতে আমি বুয়েটে গেলাম, এখানকার যারা সংশ্লিষ্ট এবং যারা বড় এই বিষয় নিয়ে কাজ করে, এরকম অনেকের সাথে কাজ করতে করতে জানলাম যে এইগুলো আসলে 6 থেকে 7 মাস চলে, তারপরে এগুলা কারখানাগুলোতে হচ্ছে যে রিসাইকেল করা হয়। এই ব্যাটারিগুলো থেকে সীসা বের করে নেওয়া হয়, বের করে সেটাকে পোড়ানো হয়। এবং এই যে এলাকায় সীসাটা পোড়ানো হয়, সেই মানে সেখানে যে পরিমাণ দূষণ হয় সেটা পরিবেশ দূষণের একদম সর্বোচ্চ মাত্রা, মানে সাধারণ ক্ষেত্রে যে পরিবেশ দূষণ হয় তার চেয়ে অনেক বেশি। এবং এইটা যাদের নাক দিয়ে মানে শরীরে প্রবেশ করে তারা কিন্তু মারাত্মক লেভেলে। সেটা কি কোনো ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন বা কেউ? আমরা পেয়েছি। আমরা নারায়ণগঞ্জের যে সবচেয়ে বড় কারখানাটা সেটা কিছুদিন বন্ধ ছিল এবং নরসিংদীটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি সর্বশেষ যেটা খবর নিলাম যে নারায়ণগঞ্জের যে সীসা কারখানাটা সেটি আবারও চলছে, আবারও চালু হচ্ছে। যাই হোক, মানে আপনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আপনারা তো প্রশাসন না, গিয়ে বন্ধ করে দিতে পারবেন না, কোনো ব্যবস্থা নিতে পারবেন না, প্রশাসন সেটার উদ্যোগ নেবে। আমরা আশা করি আগামী বছর এমন দিনে হয়তো আবারও আপনাদেরকে নিয়ে এখানে বসতে চাই, আলোচনা করতে চাই, কথা বলতে চাই। কথা এমনিতেই প্রতিদিন হয়, তারপরেও এই কথাগুলো একটু অন্যরকম, ওখানকার থেকে একটু আলাদা। অনেক ইনফরমেশন পেলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের তিনজনকে, আবারও অভিনন্দন। মিষ্টি খেয়েছি, আরও খাবো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ তিনজন। ধন্যবাদ।